Haseni hukbar tang bede hukbar ni samungo belekeno jongjala kalaja hukbar kalaja nai rok abno kitingino haseni hukbar kalaja nai rok salbrumno jongjal ni kokno sammani thaiya hapang abharan phasingo mungsapon ni nang mungkrei srang salo obahano koksilcha mungtui hukbar tang bedegni samungno sejawi khorang sokramui sara bharat krishak sabha depression lakha depression mani yagulo kokthoni busukang dadak sidang angli saka tabuni jorabo hastebo hukbaro juda juda jundal asaja hasteni hukbar tang bedek abno nuguibo siring angja thangna yakse hapani jorabo hastebo chamung numungo asuk jungjal anglaya kwbangma samung butang najak mabai hukbar khalnerok jungjal kalailiya ajumung hukbar khlaimung chamung numungo jungjal krekha phiaba tabo haste hapango hasteni hapang hukbar khairung no tui mungsa wansugya hani bai hukbar khalnerok kotor jungjal kalaija obahakino koksilja muntisaka koktuma thmani kuthummungo sarabad kishok sabha ni bakhaktoi koktuma thmani kuthummungo sarabad kishok sabha ni tangphang pavitra konakari manjaka GMP ni tangphang Adacharan Deburma Khobui Motilal Sarkar আরম্ভ করো ধন্যবাদ আমরা যদিও কালকে আপনাদের সঙ্গে দেখা হয়েছে যে আমরা ডাইরেক্টর এগ্রিকালচারের কাছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতেই 9 দফা আমরা ডেপুটেশন মিলিত হই এবং বলা যেতে পারে আমাদের প্রতিনিধি দল আমরা 6 জন ছিলাম দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং আমি প্রথম বলবো যে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে তিনি যেহেতু কৃষির সঙ্গে যুক্ত তাই আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন শুনে কি করা যায় উনি ওনার মতামত রেখেছেন বলেছেন যে আমি তো এজ এ ডাইরেক্টর আমার তো একটা লিমিটেশন আছে তারপরেও আমি সমস্যাগুলো আপনারা যা যা উপস্থাপিত করেছেন আলোচনার মধ্য দিয়ে এবং লিখিতভাবে এটা খুবই সঠিক সময় উপযোগী তাই আমরা বলবো যে যে বিষয়গুলো আমরা দিয়েছিলাম কালকে আপনাদের কাছে আমি প্রথম যেটা বলবো যে আমরা বলেছি ধানের যে অবস্থা আমাদের প্রধান খাদ্য এটা 40 ভাগের উপরে ধানের প্রোডাকশন কমে গেছে জমিতে ধান করে না কৃষকরা কারণ সরকারিভাবে যে ধরনের সাহায্য অতীতে ধানের উৎপাদন বাড়াবার জন্য খাদ্যে স্বয়ংবরতার জন্য আমরা নিয়েছিল তৎকালীন সরকার এগুলি প্রায় সব বন্ধর পথে আমরা প্রধান দাবি ছিল যেটা এটাকে চালু করা হোক যে এসআরআই সিস্টেম যেটা সিস্টেম অফ ইন্টেনসিফিকেশন রাইস প্রোডাকশন এবং ইনি বলেছেন এটা না হলে আমাদের করব না সার্টিফাইড সিড যেটা আমাদের রাজ্যে কৃষকরা আগে তৈরি করতেন কৃষি দপ্তরের সহায়তা নিয়ে এটা বন্ধ হয়ে গেছে এখন শুধু হাইব্রিড সিড তারা বাইরে থেকে আনে সার্টিফাইড সিডের প্রোডাকশন বাড়াবার জন্য রাজ্যে যাতে করা হয় এটা আমাদের বলে এবং উনি এটা বলেছেন এটা সঠিক এটা না হলে হবে না এখনকার যে সিজন আমাদের রাজ্যের মধ্যে প্রধান ধানের সিজন হলো আমন আমন মানুষ চারা ফেলিয়েছে কিন্তু এখন অতীত বৃষ্টি হয়েছে প্রচুর গত 2 মাস যাবত এখন একবারই বৃষ্টি নেই এখন রোয়ার সময় বৃষ্টি না থাকার ফলে এইবার আমার মনে হয় প্রোডাকশন আরো কমে যাবে কারণ জমি রোয়া দেওয়া যাবে না সবচেয়ে বড় অসুবিধা হয়েছে উপজাতি এলাকায় বিভিন্ন ড্রেন এগুলো যা আছে আগে রেগাতে করানো হতো পিডিএফ তে করানো হতো জেলা পরিষদ শাসিত জেলা পরিষদ থেকে করানো হতো এগুলি কোনো কাজ হয়নি এটা আমাদের রাধাচরণ বাবু
ডাইরেক্টর কাছে খোলাখুলিভাবে তুলে ধরেছেন, স্বীকার করেছেন হয়নি। তাহলে ওই জায়গাতে বৃষ্টি না হলে কোনো জমি রোয়া দেওয়া যাবে না। সেচের মেশিন 80% খারাপ হয়ে আছে। সেচের মেশিন যদি থাকতো তবু কিছু রোয়া দেওয়া যেত। তাই এই বিষয়টা তিনি স্বীকার করেছেন, বলছেন সেচ দপ্তর ইত্যাদি সহ করা যাবে, এবং নিয়েও স্বীকার করেছেন যে না হলে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে উপজাতি এলাকাতে ছোট ছোট ছড়া নালাতে সিজনাল বাঁধ আমরা দিতাম, দিয়ে এই সেচের ব্যবস্থা করা হতো জমিটা লাগানোর জন্য। এটা কোথাও কোনো হয় না। এটা এডিসিও করতেন, ব্লকও করতেন পিডিএফ এর টাকা দিয়ে। এখন বোধ এই ধরনের ফান্ডগুলি ওই নাই। এইগুলো আরেকটা ব্যবস্থা। তারপরে যে বিষয়টা আসছে সবচেয়ে বড় কঠিন সমস্যা, আমরা যতই বলি না কেন কেমিক্যাল সার না হলে প্রোডাকশন হবে না। দুর্ভাগ্যের হলো বলতে হয়, আমাদের যেটুকু এখানে গোবর উৎপাদন হয় গরুর থেকে, গাঁজা চাষের জন্য সব সেখানে চলে যায়। এক টুকরি গোবরের দাম 100 টাকা হয়েছে, কারণ গাঁজাতে ভালো হয়। আর এত সম্প্রসারণ হয়েছে যে কোনো পায় না। আর আমরা বলেছি আমাদের চাপের ফলে এখন সার এসেছে, কিন্তু সার কৃষকরা পাচ্ছে না। 4 কেজি 5 কেজি বেশি দেবে না। আমরা বলেছি এটা সিস্টেম করা দরকার। এটা বিএলডব্লিউর থ্রুতেই করা উচিত এটা, কারণ বিএলডব্লিউ জানে কোন কৃষক চাষ করছে কি করছে না। এটা কারা করছে? মন্ডল করছে। মন্ডলের নেতারা স্লিপ দিচ্ছে সার কে পাবে কে পাবে না। আমি গত 2 দিন আগে উদয়পুর গিয়েছিলাম। সারের দাম এমনিতে বেড়েছে, ইউরিয়া বেড়েছে, সুপার ফসফেট বেড়েছে, পটাশের দাম বেড়েছে, যে 3টা সার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তারা বিভিন্ন অজুহাত দেখায়, সার হয় ইত্যাদি হয়, এটা রাবারের জন্য অনেকে নিয়ে অপব্যবহার করছে। রাবার তো লাগবে, সার কোথায় যাবে? আগেও তো রাবার ছিল, বামপন্থী সরকার যখন ছিল তখন তো কারো অভাব হয়নি সারের কোনো। এখন রাবার তো কোনো নতুন, গত 4 বছরে একটি নতুন চারা লাগানো হয়নি রাবারের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেমিক্যাল সারের প্রচন্ড অভাব। প্রাইভেট চ্যানেল এইখানেও সার নেই। 4 টাকা 5 টাকা 40 করেছে ইউরিয়া, মার্কেটে সেই সারের দাম হইল এখন 30 থেকে 40 টাকা। এটা ডাইরেক্টর নিজেও স্বীকার করেছে। উনি স্বীকার করেছেন, পরীক্ষা করেছে যে মিজোরামে আমাদের সার চলে যায়। তেলিয়ামোড়াতে, আমাদের তেলিয়ামোড়ার খোয়ার সম্পাদক আছে, তেলিয়ামোড়াতে 100 বস্তা সার ধরল কৃষকরা দিয়ে। ঠুসার টাস এই ভদ্রলোকের নামে কোনো কেসও হয়নি। কেন হয়নি? এটা করেছে কে? বিজেপির নেতারা সহযোগে করেছে, বিক্রি করেছে। এই হলো পরিস্থিতি। তাহলে সার না হলে, আমাদের কেমিক্যাল সার না হলে কি করে আমরা পারবো? গোবরও নেই, সবুজ সার, কম্পোস্ট সার এগুলি নেই, কোনো যোগান নেই। নাগিছড়াকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি স্বীকার করেছেন শুধু আলো কোনো মতে বাঁচিয়ে আছে, আর কিচ্ছু হয় না। টিপিএস এর যেটা, এটা আমরা চালু রাখার চেষ্টা করেছি, কিন্তু এখানে না, এটা রিসার্চ সেন্টার ছিল। সিদ্ধান্ত হয়েছিল যে সেখানে আমাদের সবজি এবং ফুল ফলের বীজ, আধুনিক বীজ, সার্টিফিকেট সিড নাগিছড়া উৎপাদন করে কৃষকদের দেওয়া হবে। কয়েকটা এজেন্সি আছে আগরতলা শহরে, 100 গ্রাম বীজ 1000 টাকার উপরে কিনতে হয়। এটাই নিয়েছিল যাতে আমরা এই বীজটা সহজে দিতে পারি, কিন্তু নেই। ফলে যারা সবজির চাষ করে, যারা ফুলের চাষ করে, এগুলো এখন ফলের যে চাষগুলো করে বলছে শুধু এখন ড্রাগন নিয়ে তারা খুব চিৎকার করছে, কিন্তু অন্য কোনো জায়গায় কিছু নেই। রেগার কাজ দিয়ে এই সবটা যাতে করা হয়, কারণ কৃষকদের পক্ষে সম্ভব না।
পাওয়ার টিলার ডিজেলের দাম বাড়ার ফলে চাষ এমনিতেই করা যাবে না। পাওয়ার টিলার এখন 400 টাকা, কোনো কোনো জায়গাতে আমাদের কাছে খবর আছে 500 টাকা ঘন্টায়। এক কানি জমি চাষ দিতে যদি দুটো চাষও দিতে হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা লাগে। তাহলে পাওয়ার টিলারের জন্যই তো সব টাকা চলে যায়, কি হবে তার প্রোডাকশন কস্ট? কীটনাশক ঔষধ প্রচুর দাম হয়েছে, অর্থাৎ কৃষি আর করার উপায় নেই। এই লোক তা আমরা বলেছি যে বামপন্থী সরকার সময়েতে এই নাগিছড়া ছাড়াও 8টি কৃষি বিজ্ঞান কেন্দ্র 8টা জেলাতে করার কথা। একমাত্র খোয়াইতে এইটা রামকৃষ্ণ মিশন তারা এটা করছেন, আর বাকিগুলো এখন পর্যন্ত চালু হয়নি। এই 4 বছরে আমাদের বলেছে যে বিল্ডিং হয়েছে, কিন্তু বিল্ডিং হলে তোর কাজ হবে না, তার তো রিসার্চ ওয়ার্কের জন্য তার অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। কোনো কাজ হয়নি, তিনি স্বীকার করেছেন। এটা আরো ডিটেলস আমাদের রাধারচরণ বাবু বলতে পারবেন। জুম আগে সরকারের সময়তে একটা আধুনিক জুম, তথাকথিত জুম না, ভালো উন্নত মানের বীজ দেওয়া, উন্নত মানের সার দেওয়া, কীটনাশক ঔষধ দেওয়া, এবং জুমের মধ্যে যে একটা জুম মানে হইল সব ধরনের ফসল হয়, মরিচ, বেগুন, চিনার, কুমড়া, এভরিথিং। এই জুম নেই। আমরা এই নেবুরগঞ্জে বেরিয়ে এসে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, ওনার বাড়ি এই কমলপুর, বলছে আমরা জুম এবার করাই গেছে না, এখন বৃষ্টি নেই, যে কারণে জুমটার এবার হবেই না। কিন্তু এটার জন্য যে সহায়তাটা, এটা এডিসি এবং রাজ্য সরকার কৃষি দপ্তর সমস্ত জমিয়াদের সমস্ত ইম্পোর্ট সাপোর্ট থেকে আরম্ভ করে বীজ থেকে আরম্ভ করে সবকিছু দেওয়া হতো। টোটাল স্কিম বন্ধ হয়ে আছে। এখন আমাদের রাজ্যের মধ্যে 25 থেকে 30,000 জমি আছে যেখানে জুম ছাড়া অন্য কিছু হবে না, এবং তারা বছরে এটার জন্য নির্ভর করে তাদের লাইভলিহুড, জীবন ধারণ এটা হবেই না। আপনারা যদি যান 18 মোড়া লংথরাই, সেখানে আরো ভালো করে দেখতে পারবেন। সেখানে জুমের এলাকা আর ওই কাঞ্চনপুরের আপের যে এলাকাটা আর কি, বলে এটাও একটা সিরিয়াস অবস্থা। বন্য পশু, শুধু হাতি না, তেলিয়ামুড়া, উদয়পুর, বিলোনিয়া, এত বানরের উৎপাত বেড়ে গেছে, কোনো সবজির ফসল রাখা যায় না। ফলে এটার জন্য কি করা, এটা বন দপ্তর, কৃষি দপ্তর তিনি স্বীকার করেছেন। একটা স্কিম নেওয়া হয়েছিল বনে আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি গাছ, যাতে এই বানরের যে খাদ্য, আসলে তারা তো লোকালে আসছে কেন, খাওয়ার জন্য, খাবার নেই বনে এটা, কিন্তু এখন বলছে এটা কিচ্ছু হয় না, তিনি স্বীকার করেছেন। তাহলে বনে হাতির, এই 18 মোড়া যে হাতির উৎপাত, আমরা নিজেরাও গিয়ে সফর করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কৃষি দপ্তর যায়নি। হইচই হলে আপনারাও বলেন, আমাদের মিডিয়ার তারাও খুব বলে ব্যাপারটা, দেখা যায় ওই এই সেই ফরেস্ট দপ্তর গিয়ে কদিন ঘোরাঘুরি করে চলে আসে, এরপরে আবার যে অবস্থাতেই হাতির এলাকা করার কথা ছিল 18 মোড়া রেঞ্জে, হাতি যাতে লোকালে না আসে, তার খাবার তৈরি করা, তারকে সেইভাবে তার ব্যবস্থা করা, এটার কোনো প্রজেক্টের কিচ্ছু হয়নি। তাহলে যে কারণে হাতি আসছে। তাহলে এই সমস্যাটা শুধু বন দপ্তরের কাজ না, কৃষি দপ্তর দায়িত্ব নিয়ে বন এবং আমাদের মূলত এই যে বানর, এবং আরেকটা নতুন উৎপাদ হচ্ছে জুমে বেজি, কাঠবিড়ালি, একেবারে শেষ করে দেয় সবকিছু। বলে এইগুলো জন্য আমাদের কি ব্যবস্থা নেওয়া যায়, সরকার তিনি বলছেন এই বিষয়টা আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ব্যবস্থা তিনি স্বীকার করেছেন টোটাল বিষয়টা। সবচেয়ে বড় কথা যেটা হলো
এরপরে যে বিষয়টা আসে সেটি হলো ধান কেনা। বড় বড় বড়াই করে আমরা তথ্য নিয়ে এসেছি, কোনো বছর তার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অধিকর্তা নিজে স্বীকার করেছেন ধান কখন কিনে, 2 মাস থেকে 2.5 মাস পরে কিনে। কৃষকরা ধান উঠার সময় কেন বিক্রি করতে হয়? বিক্রি করতে হয় এটা বিক্রি করে তার শ্রমিকের মজুরি দেওয়া, তার যে দেনা টেনা ছিল এগুলি দেওয়া। অনেকে আবার ব্যাংক থেকে ঋণ নেয়, মহাজন থেকে ঋণ নিয়ে করার জন্য দেয়, তাহলে তাকে রক্ষা করতে হলে এইবার 350-400 এইরকম দামে 40 কেজি মনে বিক্রি করতে হয়েছে। কখন নামলো? 2.5 মাস পরে। এইটা ফড়িয়ারা কিনেছে। ফড়িয়া কারা? আমাদের সবকিছুই তো ওই মন্ডল, তারা কিনে তারা দিচ্ছে। কার নামে? ওই কৃষকের নামে। এটা আবার রেকর্ড রাখতে হয়, এবং প্রকৃত কৃষক যাতে কিনে সেটা। দ্বিতীয় সবচেয়ে বড় জিনিসটা আমরা তুলে ধরেছি, এর আগের বারেও আপনাদের কাছে দাবি করেছি, একটা সেন্টার উপজাতি এলাকায় নাই, তাহলে আমাদের উপজাতিরা কি ধান করে না? তাদের ধান কোথায় বিক্রি করবে? সে যদি মান্দাই যারা ধান করে, জিরানিয়া আইএসবিটি দেয় নিয়ে বিক্রি করতে হবে। কতবারই ডিস্টেন্স। তাই আমরা ডিমান্ড করেছিলাম মান্দাই, ওইদিকে জম্পুইজলা, কাঞ্চনপুর, কিল্লা, রূপাইছড়ি, বরকাটাল, তুলাশিকর, এই জায়গাগুলিতে ধানের ক্রয় করার সেন্টার করতে হবে। তাহলে উপজাতি এলাকায় যে ধানটা হয় সেই ধানটা যাতে তারা বিক্রি করতে পারে, এই আরেকটা বিষয় যাতে করা যায়। তারপরে হইল সবচেয়ে বড় এখন যে সমস্যাটা, গত বছর অতিবর্ষণ এবং ঝড়ে সবজি ধান প্রচুর ক্ষতি হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম। আমরা ছুটে যাওয়ার পরে সার্ভে হয়েছে, উনিও স্বীকার করেছেন এটা সার্ভে হয়েছে। তো সার্ভে হলেও দেখা যায় এখন পর্যন্ত 1 বছরের উপরে পেরিয়ে সার্ভের কাজই শেষ। উনি বলেছেন আমরা এটা পাঠিয়েছি, কে টাকা দিবে এখনো ঠিক হয়নি। কিন্তু আমাদের সময় স্কিম ছিল, সেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টে, বন্যা হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব তারা সার্ভে করে দেবেন, এই টাকাটা ডিএমরা কন্ট্রোল করে দেবেন, কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এইবারও আবার এই যে প্রায় 3 মাস আগে যে বিরাট বন্যা হলো, তাতে আমাদের প্রচুর ধানের ক্ষতি হয়েছে। সবজির তো একেবারে আমাদের মাঠে মারার যে অবস্থা এটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো লোক কোনো সাহায্য পায়নি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি নিয়ে আমরা বলবো যে ডাইরেক্টরের সঙ্গে আলোচনাটা সদর্থক হয়েছে। তিনি স্বীকার করেছেন তিনি চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন। 4 বছর কেরালা আছে ওনার ছেলের পড়াশোনা এবং অসুস্থতার কারণে, ফ্যামিলি সহ ওনাকে আবার এনে এখানে বসিয়েছে। আমরা বলেছিলাম পোস্টগুলি কি হবে, বলছে উনি স্বীকার করেছেন আপনারা 1 বছর আগে বলেছিলেন, একটা প্রসেস হয়েছে, আমরা কিছু অফিসার নেব, 59 আমরা পেয়েছি, তাদের আমরা জয়েন করাবো, কাজ হবে। ফিল্ড স্টাফ ওই যে আটকে আছে, ইন্টারভিউ হয়েছে জেআরবিটি, এটা তো কেউ বলতে পারে না। এখন তো সরকার যদি না বলতে পারে কে বলবে? ফিল্ডের কোনো স্টাফ নেই, নতুন কোনো রিক্রুটমেন্ট নেই, প্রচুর খালি পদ আছে। আর বলছে যে আমরা আপনাদের এটার পরে আমরা টিপিএসসিতে আরো কিছু পোস্টের জন্য লিখেছি, অফিসার হতে পাবো, কিন্তু ফিল্ডে যদি স্টাফ না হয় তাহলে তো আমাদের কিচ্ছুই হবে না, তাহলে কৃষি কি করে হবে? উনি প্রায় বলেছেন যে আমরা টোটাল বিষয়টা সেক্রেটারি, মিনিস্টার ওনাদের নজরে তিনি ভালো করে নিয়ে যাবেন যাতে করে কয়। কিন্তু তাহলে এইটাই আমরা বলবো যে এই যে লড়াইটা আমরা করছিলাম, কৃষকরা প্রতিবাদ করছেন বিভিন্ন জায়গায় জায়গায়, কেন্দ্রীয়ভাবে আমরা এই দাবিগুলি নিয়ে এসে এই 9 দফা দাবি আমরা তুলে ধরেছি। তো এইটা ডাইরেক্টর স্বীকার করেছেন। এখন আমরা দেখি, আমরা সময় তো নিশ্চয়ই দিতে হবে, দিয়ে তারপরে আমরা স্থানীয়ভাবে আরো ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলব কৃষকদের নিয়ে।
আমি এই কথা শুধু বললাম। মূলত এই জুম সহিতাদি ব্যাপারটা রাধাচরণ বাবু আর একটু ডিটেলস বলবেন। ধন্যবাদ। আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্রদা বলেছেন, তবে আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে আসলে আমাদের রাজ্যে বিশেষ করে বামফ্রন্ট সরকার থাকাকালীন খাদ্যের স্বয়ংবরতার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন যা দেখছি সরকারের উদাসীনতার জন্য আমাদের এই শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেতে পারে গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যে যে অবস্থা চলছে। সরকার সম্পূর্ণভাবে উদাসীন। কৃষি ক্ষেত্রটাকে ধানের উৎপাদন কীভাবে বাড়ানো যায় এদিকে সরকার কোনো নজরই নেই। এবং বলেছেন উনি এই যে ফসলে প্রায় 40% কমেছে। কেন কমেছে? সেচের ব্যবস্থা নেই, ড্রেনগুলো পরিষ্কার না, বীজের ব্যবস্থা নেই, সারের আকাল চলছে, এসআরআই পদ্ধতিতে যেগুলিতে উৎপাদন বাড়ানো যেত এগুলি ব্যবস্থা নেই। ফলে মানে ধান চাষের উপর যে রকম নজর দেওয়া দরকার ছিল সরকার সেখানে সম্পূর্ণভাবে উদাসীনতা দেখানোর ফলে আসলে খাদ্যে একটা আকাল চলবে বলেই মনে হচ্ছে। এটা যেগুলো আমরা দাবি করছি এগুলি সুরাহা করা নিশ্চয়ই দরকার। ঠিক একইভাবে জুমের ক্ষেত্রে একই অবস্থা আমরা দেখছি, সেখানেও কোনো ধরনের সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। সার বীজ থেকে আরম্ভ করে আধুনিক যে জুম পদ্ধতি এগুলো কোনো কিছুই হচ্ছে না। ফলে ধান উৎপাদন কীভাবে কমেছে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। সমতল এলাকায় বামফ্রন্ট সরকার থাকাকালীন 28 থেকে 30 মণ কানিতে ধান উৎপাদন হতো। এডিসি এলাকায় 18 থেকে 20 মণ ধান উৎপাদন হতো। এখন এটা কমে হয়েছে সমতল এলাকায় 22 থেকে 23 মণ আর এডিসি এলাকায় 14 থেকে 15 মণ। জুমে আগে 10 টিন থেকে 12 টিন, মিনিমাম 8 টিন থেকে 12 টিন সেখানে জুমে ধান বপন করা হতো। এবার আপনার খবর নিয়ে দেখবেন 4 টিনের বেশি কেউ জমি সেখানে ধান বপন করছে না। কেন এটা করা হচ্ছে না? কারণ সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য, কি এডিসি কি রাজ্য সরকার, সেখানে কোনো ধরনের সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। ফলে ধান উৎপাদন কমছে। এবং এই যে গ্রামে যে এখন একেবারে মানে শ্মশানের নিস্তব্ধতা যেটা এখন চলছে বাজারগুলোতে, যে ক্রাইসিস, এটা অন্যতম কারণ হলো এই সমস্ত কর্মসূচি না নেওয়ার ফলে এগুলি হচ্ছে। এবং আমরা যেটা লক্ষ্য করলাম এই যে ঠিক আছে সারের সমস্যা, ডাইরেক্টর সাহেব বলেছেন দিল্লি থেকে সারটা আনা যায় না, রাস্তা টাস্তা খারাপ হয়েছে। আরে বিকল্প হিসেবে বামফ্রন্ট সরকার থাকাকালীন বিকল্প হিসেবে কম্পোস্ট সার প্রচুর পরিমাণে আপনার প্রত্যেকটা ভিলেজে বলা যেতে পারে, গ্রাম পঞ্চায়েতগুলোতে বলা যেতে পারে কম্পোস্ট সার গড়ে তোলবার জন্য, উৎপাদন করবার জন্য বিশেষ কর্মসূচি রেগা এবং বিভিন্ন প্রকল্প থেকে এগুলো নেওয়া হতো। এখন একেবারে পুরাপুরি এই কম্পোস্ট সার গ্রামের মানুষ এটা ভুলেই গেছে বলা যেতে পারে এখন। ফলে যে সারের যে আকাল চলছে এটাও একটা অন্যতম কারণ। বিকল্প হিসেবে কম্পোস্ট সারও সেখানে জোর দেওয়া যেত। আমরা বলবো কম্পোস্ট সারের উপরে যাতে জোর দেওয়া হয়। এবং যেটা এছাড়া আমাদের সম্পাদক বলেছেন, এছাড়া এখন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে লেবু চাষি, বিশেষ করে ফল চাষিদের ফলের তো দাম নেই এখন। ফলের এই যে বিশেষ করে এই সময় সিজনের মধ্যে লেবু এটা রোগ ধরেছে, হলুদ হয়ে যায়, লালচে কালার হয়ে যায়, সাদা রঙের মতো হয়ে যায়, এটা বাজারেও বিক্রি করা যায় না। এগুলি আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি কর্তৃপক্ষের, কিন্তু এগুলি সারের ব্যবস্থা, কোনো ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে না। ফলে লেবুর দাম এমনিতেই বাজার এখন সেই রকম দাম পাচ্ছে না। একটা সময় ছিল
150 টাকা 200 টাকা শ, এখন 40 টাকা 50 টাকা শতে বিক্রি হচ্ছে। ফলে লেবু চাষি সহ কলা চাষি, আনারস চাষি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। এটা তো এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে মানে ধান চাষের সাথে সাথে ফল চাষ একটা সময় আমাদের এখানে স্বনির্ভর ছিল। কলা আমাদের এখান থেকে শিলচর পর্যন্ত চলে যেত। এখন এটারও ক্রাইসিস আগামী দিন হয়তো বা হতে পারে, হবে। এবং আমরা যেটা বলছি এছাড়াও যেটা বলা, আসলে কৃষক তো শুধু ধান উৎপাদন করে না, সবজি উৎপাদন করে না। সবজি উৎপাদন করার ক্ষেত্রে অন্যতম সমস্যা হচ্ছে এখন, আগে এখান থেকেই আপনার সার্টিফাই বীজ উৎপাদন করা হতো। এগুলি নিজেরাই মজুত রাখা হইতো এবং 1 বছর করলে পরে এই বীজ দিয়ে 2 বছর 3 বছর পর্যন্ত করা যেত। এখন একেবারে খোলা বাজারে হাতে, কর্পোরেটদের হাতে, বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়ার ফলে এখন বীজ আসছে, বীজ বাজার থেকে কিনতে হচ্ছে। যে বীজ একবার করলে পরে, একবার হলে পরে এটাতে মজুত রাখার কোনো সুযোগ নাই। এই বীজ দিয়ে আর কোনো কিছু করা যায় না। একদিকে সার ওষুধপত্রের অভাব, অপরদিকে বেশি দামে বীজ কিনতে হচ্ছে, মজুত রাখা যাচ্ছে না। ফলে সবজি চাষিরও ভয়ঙ্কর ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা আমাদের রাজ্যে একটা সময় আপনার পেঁচারথলের মূলা শিলচর গুয়াহাটি পর্যন্ত যেত, কপি যেত, মরিচ যেত। এখন বাইরের থেকে না আসলে পরে মরিচের দাম 300 টাকা কেজি হয়ে যায়। এই যে অবস্থাটা চলছে, আসলে সম্পূর্ণ একটা উদাসীনতা সরকারের ফলে এগুলি হচ্ছে। এটা তো আমরা চাইব সরকার এগুলির উপর নজর দেওয়া হোক। এর সাথে সেরিকালচার, কৃষকরা সেরিকালচারের সাথে যুক্ত। নতুন করে রাবার, যেমন একটা গাছ রাবার সম্প্রসারণ সেখানে করা হয় নাই, অনুরূপভাবে সেরিকালচার বিরাট একটা অংশে, বিশেষ করে চম্পনগর, বিশ্রামগঞ্জ, পেঁচারথল এই সমস্ত এলাকায় বা অমরপুর কিছু এলাকায় এই সেরিকালচারটা খুব ভালো সেখানে হতো। এটার উপর কোনো নজর নাই। সেরিকালচারে কোনো ধরনের আপনার ছন্দকিট, ডালা, ঘর, ট্রেনিং এই সমস্ত বিভিন্ন সার ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করা হতো। এগুলি একটা পুরাপুরি বন্ধ এখন। এখন বাজারে যে কুটি পোকা দামও ঠিকভাবে পাচ্ছে না, আর এটারও কোনো ধরনের সাহায্য সেখানে পাওয়া যাচ্ছে না। আর একটা সমস্যা হচ্ছে, এটা বিশেষ করে মোহনপুর হাজামারা ব্লক এলাকায় বাঁশ চাষিরা, বাঁশ চাষে আমাদের এই যে খুব ভালো উৎপাদন হতো, এই বাঁশ, কঙ্কাই বাঁশ, এই বাঁশ সৌদি আরব পর্যন্ত যেত। এই বাঁশ একটা বাঁশ 30 টাকা পর্যন্ত বিক্রি হতো। গোড়াটা বিক্রি হতো, মাঝখানটা বিক্রি হতো, আগাটা বিক্রি হতো। একটা গাছ 3-4 রকমভাবে বিক্রি হতো। এখন এই গাছ 2 টাকা পর্যন্ত দামে কেউ কিনতেও চাইছে না। এইরকমভাবে বাঁশ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাশরুম চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাশরুম চাষের কোনো নাই, ফুল চাষের জন্য কিছু নাই। ফলে কৃষকরা আসলে চারিদিক থেকেই আক্রান্ত। এই অবস্থা যদি চলতে থাকে আমাদের রাজ্যে যে কী অবস্থা হবে, এটার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমরা চাই গভর্নমেন্ট এই ব্যাপারে নজর দেওয়া হোক। আর একটা বিষয় তো ভয়ঙ্কর অবস্থা আমরা লক্ষ্য করছি, এই যে বর্ষাতে বা খরাতে বা আপনার কি বলেন বন্যজন্তুরা ফসল নষ্ট করার ফলে যে কৃষিতে যে বীমা দেওয়া হতো, আমরা খবর নিয়ে দেখেছি ইতিমধ্যে নাকি ওরা 2,71,000 লোককে বীমা দিয়েছে। 200,97 লক্ষ টাকা নাকি দিয়েছে। প্রকৃত কৃষক একজনও পেয়েছে, এটা যদি কেউ বলতে পারেন আর কি। আসলে এটা ভয়ঙ্কর ধরনের লুটতরাজ চলছে, ডাকাতি চলছে। এগুলি তদন্ত হওয়া দরকার। এটা প্রকৃত কৃষক কেউ পাচ্ছে না, অথচ এইভাবে সরকারের পোর্টালে যেভাবে সেখানে দেখানো হচ্ছে, এটা নিয়ে কৃষকদের মধ্যে প্রচণ্ড ধরনের ক্ষোভ, সন্দেহ সেখানে বাড়ছে। কাজেই এটা তদন্ত করা দরকার। আমরা তদন্তের দাবি করছি। এত সংখ্যক কৃষকের বীমা দিচ্ছে, এত 200 কোটি উপর, এটা তো মানে কি চলছে, এটা কি
আমরা প্রতিদিনই পত্রিকা খুলে সোশ্যাল মিডিয়া খুলে পড়ে বা খোঁজখবর নিলে পড়ে ব্লকগুলিতে রাগার থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি চলছে এই এগ্রিকালচারেও সেরকম দুর্নীতি চলছে এবং বিশেষ করে এই শস্য বিমার ক্ষেত্রে এটাও এই দুর্নীতি এটা সেখানে ভয়ঙ্কর ধরনের ঘোটালা হয়েছে বলে আমরা মনে করি। এটা সুস্থ তদন্ত আমরা দাবি করছি। এই হচ্ছে মোটামুটি 2 লক্ষ কৃষককে দিছে 200 কোটি টাকার উপরে 2,09,097 জনকে দিয়েছে বলেছে ওরা এবং 200 কোটি 71 লক্ষ টাকা নাকি ওরা দিয়েছে।